নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমরা ফেরত নিয়ে আসছি আপনাদের অত্যন্ত প্রিয় গোয়েন্দা ইন্দ্রজিৎ সান্যালকে। আপনাদের জন্য আজ আমাদের বিশেষ নিবেদন শ্রী শান্তনু দাসের লেখা ইন্দ্রদার ইন্দ্রজাল সিরিজ থেকে আরও একটি দুর্দান্ত থ্রিলার। গল্পপাঠ তথা সৌমাভর ভূমিকায় ইন্দ্রনীল কুমার, ইন্দ্রদার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, ছোট্ট বুবাইয়ের ভূমিকায় ছোট্ট হৃদয়ন ভি চক্রবর্তী, চন্দ্রকান্তর ভূমিকায় জয় ভট্টাচার্য, গুরুচরণবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, সীতাপতির ভূমিকায় সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন রোহান। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। ঝড়ের গতিতে ট্রেনটা ছুটে চলেছে। জানলার বাইরে চোখ রেখে আছি। মাথার উপর কখন যে জ্বলন্ত সূর্যটা উঠেছে খেয়ালই হয়নি। গলানো গিনির মতো রোদের বুকে সন্তরণরত শঙ্খচিলের ডানা। জলটলমলে খালগুলো জানলার বাইরে দিয়ে ছুটে চলেছে। হঠাৎ একটা ছুটন্ত ট্রেন বিশ্রী শব্দ করে প্রকৃতির বেনিয়া সহকলা মারিয়ে নিমেষেই অদৃশ্য হয়ে গেল আমাদের ট্রেনটাকে অতিক্রম করে। পাশের সিটে ইন্দ্রদার দিকে চোখ ফেরালাম। দেখি তখনও ও স্পাইডার নোট বইটাকে নিয়ে পড়ে আছে। দিন তিনেক আগে ইন্দ্রদার সঙ্গে দেখা করতে এক বৃদ্ধ ভদ্রলোক এসেছিলেন। তার গ্রামে যাওয়ার জন্যই আজকে আমরা বেরিয়েছি। সরাইঘাট এক্সপ্রেসের রিজার্ভেশন পেতে খুব একটা অসুবিধা হয়নি আমাদের। এর আগে অবশ্য আমি পৌষ মেলার সময় শান্তিনিকেতনে এসেছি। আর তাছাড়া বীরভূমের সব থেকে বড় অ্যাডভেঞ্চার হয়েছিল ইন্দ্রদার সঙ্গে মাও ভাগ্নে পাহাড়ে। সোমনীল বাবুর মৃত্যু রহস্য কিনারা করার পর ইন্দ্রদার ডিটেকটিভ ডিপার্টমেন্টে আর তেমন কোনো কাজ ছিল না। আর আমার তো স্কুলের পরীক্ষার 1 মাস আগে ছাড়া বাকি দিনগুলো ঝাড়া হাতটাই থাকে। তাই রহস্যের কথা না ভেবেই অনেকটা লাল মাটির টানেই দুজন বেরিয়ে পড়লাম। যাই হোক, 3 দিন আগে সেই বিকেলটার কথা না বললে আজকের গল্পে কিছুতেই ঢুকতে পারবো না। ইন্দ্রদা ফোনে তখন ঝিলিকদির সাথে কথা বলছিল, আর আমি মিস ঝিলিক সেনগুপ্তর দিদি তকমাটা কবে বৌদিতে রূপান্তরিত হবে সেইটা ভাবতে ভাবতে বাইরের জানলা দিয়ে একটা মাকড়সার জাল বোনা দেখছিলাম। তখনই কলিং বেলটা সশব্দে বেজে উঠল। আমি দরজা খুলতেই দেখি একজন বৃদ্ধ ভদ্রলোক এসেছেন। বয়স ওই 60-এর কাছাকাছি। গায়ের রং ফর্সা, মসৃণ ত্বকে এতটুকু কুঞ্চন নেই। বিস্তৃত কপাল, গোল মুখ, কাঁচা পাকা চুল সযত্নে উল্টানো, মোটা ফ্রেমের চশমার ভেতরে ঝকঝকে চোখ ঘিরে এক অলৌকিক ব্যক্তিত্ব। আমি ঘরে ডেকে ওনাকে সোফাতে বসতে দিলাম। আমার নাম গুরুচরণ পাত্র। তুমি নিশ্চয়ই ইন্দ্রনীল সান্যাল, আর তুমি সৌম, তাই তো? হ্যাঁ, আমি সৌমাভ, আমি বললাম। তোমাকে আমি তুমি বলছি, কিছু মনে করো না। আসলে তুমি যে এতটা ইয়াং ডিটেকটিভ এটা আমি জানতাম না। দার্জিলিং এর ক্রিকেট রহস্য সমাধান হবার পর তোমার নাম আমি খবরের কাগজে দেখেছিলাম। আই ডোন্ট মাইন্ড, কিন্তু আপনি আমার কাছে। ভদ্রলোক আমার কাছ থেকে এক গ্লাস জল চেয়ে নিয়ে পুরো জলটুকু এক নিঃশ্বাসে শেষ করে কথা বলতে শুরু করলেন। দেখো, আমি তোমার কাছে না এসে পুলিশে ইনফর্ম করতে পারতাম, কিন্তু আমার সমস্যাটা এই আপনার মতো, মানে তোমার মতো একজনই সমাধান করতে পারে। গত কয়েকদিন থেকে আমাকে ফোনে হুমকি দিচ্ছে একজন, এই বলে যে আমার সেই মহামূল্যবান ব্লু ডায়মন্ডটা না দিলে আমাকে খুন করবে। ব্লু ডায়মন্ড? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমার কাছে বহু পুরাতন বাদশাহী আমলের একটা নীল হিরে আছে। আমার প্রপিতামহ আমায় ওটা দিয়েছিলেন।
তো সেই হিরেটার দাম আজকের বাজারে কয়েক লাখ টাকার মতো। অনেকেই এসেছেন ওটা কিনবার জন্য, 80 লাখ পর্যন্ত দিতে রাজি। তবুও আমি ওটা বিক্রি করিনি, আর কোনোদিন করবও না। আমার মৃত্যুর আগে ওটা আমি মিউজিয়ামে দিয়ে যাব ভেবে রেখেছি। হিরেটা কি আপনার চুরি গেছে গুরুচরণ বাবু? হ্যাঁ, বলা হচ্ছে যে হিরে চুরির জন্য আপনি এখানে এসেছেন, না আপনাকে হুমকি দেওয়া হয়েছে বলে? হিরে আমার চুরি যায়নি ঠিকই ইন্দ্রজিৎ বাবু, কিন্তু কেউ যে আমার সঙ্গে মশকরা তামাশা করে হুমকি দিচ্ছে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। আপনাদের বাড়িটা কি বীরভূমের দিকে? কথাবার্তার টান শুনে মনে হচ্ছে তো? ঠিকই ধরেছ। আচ্ছা, আপনাদের বাড়িতে টেলিফোন নেই, মোবাইল? হ্যাঁ আছে, আমিও সব ব্যবহার করি না। তবে তোমার মনের প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি তো তোমাকে ফোনে সব বলতে পারতাম, কেন এত দূর ছুটে এলাম, তাই তো? একটা কথা তোমার জানা দরকার, আমাকে যে কেউ ফোনে হুমকি দিচ্ছে, বা আমি তোমার কাছে যে আজ এসেছি, আমার বাড়ির লোক কেউই জানে না। বুঝলাম। আপনাদের ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার স্ত্রী 1 বছর হলো মারা গেছে। আছে আমার 2 ছেলে, সূর্যকান্ত আর চন্দ্রকান্ত। ছোট ছেলে চন্দ্রর বিয়ে হয়নি। সূর্য স্ত্রী নমিতা আর ওদের 9 বছরের ছোট ছেলে বুবাই। তাছাড়া বাড়িতে গাড়ির ড্রাইভার আর কাজের লোকও আছে। ভদ্রলোক এবার একটু থামলেন। পরনের হাইনেক পাঞ্জাবির পকেট থেকে একটা প্লাস্টিকের কৌটো বের করলেন, আর একটা পান মুখে পুরে আবার বলতে শুরু করলেন। ও দেখো, আমি কোনো রিস্ক নিতে চাই না, তাই আগে থেকে তোমার কাছে এসেছি। তোমরা আমাদের বাড়িতে গিয়ে কিছুদিন স্বচ্ছন্দে থাকতে পারো। তো সেখানে তেমন কিছু ঘটবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। তাছাড়া যে আমাকে হুমকি দিচ্ছে, তাকে ধরতে পারলে আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত করব না। ইন্দ্রদা সোফা ছেড়ে জানলার দিকে উঠে গেছে। পারিশ্রমিকটা বড় কথা নয়, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে একটা অজানা রহস্য জাল বুনতে শুরু করেছে। গুরুচরণ বাবু, আপনার এই তেমন কিছু ঘটবে না কথাটার মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে। আমি আপনার বাড়ি যেতে রাজি, তবে এখানে আমার অফিসে কিছু কাজ আছে, সেগুলো সেরে 3 দিন পর যাব। সঙ্গে অবশ্যই আমার এই সহকর্মীটিও যাবে। আপনাদের লাল মাটির দেশে বেশ কিছুদিন ঘোরা যাবে। অনেক ধন্যবাদ। এই নাম আমার খুকনো, বিটলটাই কাজ। স্টেশনে আমার গাড়ি অপেক্ষা করবে। ভদ্রলোকের মুখে পান ছিল বলে কথাগুলো অস্পষ্ট শোনালো। ভদ্রলোক চলে যাওয়ার পর আমি বললাম, ব্যাস, এত সুন্দর ঘুরতে যাওয়ার সুযোগ এত সহজে চলে আসবে আমি ভাবতেই পারিনি ইন্দ্রদা। তবে তুমি যাই বলো না কেন, এই ধরনের কেসে রহস্যের চেয়ে ঘুরতে যাওয়ার আনন্দটাই যেন আমার কাছে বড়। কিন্তু কেসটা আমার মোটেও সহজ মনে হচ্ছে না রে সৌম্য। ভদ্রলোক হিরেটা নিয়ে যে খুব উদ্বিগ্ন, মুখ দেখলেই টের পাওয়া যায়। সব থেকে বড় কথা, উনি বাড়ির কাউকে না বলেই এখানে এসেছেন। তার মানে ছেলেদের বা বৌমার প্রতি কি একটুও বিশ্বাস নেই, নাকি অন্য কোনো কারণে এই গোপনীয়তা, নাকি বাড়ির কাউকে উনি সন্দেহ করছেন? ভদ্রলোকের কাছে যে ডায়মন্ডটা সত্যিকারের আছে কি না সেটাই তো বিশ্বাস হচ্ছে না। আছে আছে, আমার মন বলছে আছে, আর সেটা নিয়েই কিছু একটা ঘটতে চলেছে। সেদিন লিসেস্টার হেমিংওয়ে নামে এক ফরেন লেখকের স্পাইডার নোট বইটা পড়ছিলাম। ইন্দ্রদার দৃষ্টি বাইরের মাকড়সার জালটার দিকে। তখন দক্ষ কারিগরের মতো মাকড়সাটার জালটা অনেকটাই বুনে ফেলেছে। জানিস সৌম্য, মাকড়সার জাল ছিঁড়ে যাওয়ার আগে নিজের স্বাভাবিক দৈর্ঘ্যের 5 গুণ বড় হতে পারে। এই জালের আরেক নাম অর্ব। প্রথমে ঘাসের শীষ বা উঁচু বেড়ার ডগা থেকে একটা সুতো তৈরি করে এরা মুখের লাল্লা দিয়ে। পরে ওই সুতো থেকে অত্যন্ত টাইট সুতো লাগানো যায়, যাকে বলে জাম্পার। এই সুতোতেই পোকামাকড় এসে আটকে পড়ে। জালটা থেকে সোজা আর একটা সুতো চলে যায় মাঝখানে মাকড়সার কাছে,
যার কাঁপুনিতে এরা বুঝতে পারে শিকার পড়েছে। আশ্চর্য, ভাবাই যায় না সৌম্য। আমার গোয়েন্দা জীবনের হাজার রহস্যের থেকেও রহস্যময় এই মাকড়সার জাল। গুরুচরণ পাত্রের ব্লু ডায়মন্ড রহস্যটাও এবার ক্রমে ক্রমে জাল বুনছে। এখনো 3 দিন অপেক্ষা করতে হবে। আপনি ইন্দ্রজিৎ সান্যাল তো? আমি জ্যাক, গুরুচরণবাবুর ড্রাইভার। একটা অচেনা আওয়াজ শুনে আমি আর ইন্দ্রদা পিছনে ফিরে তাকালাম। দেখি বয়স 30-32-এর একটা লোক তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছে। বেতের মতো ছিপছিপে চেহারা, নাক মুখ কাটা কাটা, তামাটে গায়ের রং, পরনের হাইনে গেঞ্জি আর ঘেও কুকুরের মতো জিন্স। ইন্দ্রদা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। আমরা পাশের একদিকে দাঁড়িয়ে থাকা একটা রংচটা ট্যাক্সিতে উঠে পড়লাম। গাড়ি চলেছে লাল মোড়ামের রাস্তার উপর দিয়ে করকর করে। এক পাশে ধান ক্ষেত আর আরেক পাশে টালির চালের বাড়ি, কিছু দোতলা বাড়িও কদাচিৎ চোখে পড়ছে, তার মধ্যে 2-4টে পাকা বাড়িও। সুন্দর এক গ্রাম্য পরিবেশ। সন্ধ্যা হতে চলল। পশ্চিমের সান্ধ্য আকাশটা কেউ যেন ডিমের কুসুমের মতো ফাটিয়ে ঘেঁটে দিয়েছে। এক অপার্থিব নৈসর্গিক আভা কালার পেন্টের মতো সুন্দরভাবে প্রতিভা হচ্ছিল। আমাদের ট্যাক্সিটা জ্যামিতিক প্যারাবোলার মতো কাঁচা রাস্তা দিয়ে এঁকে বেঁকে একটা লোহার গেটের সামনে এসে থামল। গুরুচরণবাবু আমাদের জন্য বাইরেই অপেক্ষা করছিলেন। চারপাশটা তখন অন্ধকার, কিন্তু তবু বুঝতে পারছিলাম যে চারপাশে সুন্দর একটা বাগান সহ গুরুচরণবাবুর দোতলা বাড়িটা বেশ শৌখিন। সূর্যকান্তবাবুর ছোট ছেলে বুবাই ছাড়া সকলের সাথেই আমাদের আলাপ হলো। একতলার 3টে রুম, এছাড়াও রয়েছে একটা বড় ডাইনিং। একটাতে গুরুচরণবাবু, অন্য দুটোয় থাকে সূর্যকান্ত ও চন্দ্রকান্ত বাবু। দোতলার 2টো রুমের একটাতে থাকে বাড়ির পার্মানেন্ট ড্রাইভার জ্যাক, আর অন্যটা আমাদের জন্য রেডি করা ছিল। কথায় কথায় জানতে পারলাম হুমকির ঘটনাটা আজ সকালে বাড়ির সকলকে বলেছেন তিনি। কালকে ব্লু ডায়মন্ডটা দেখানোর কথা বলে গুরুচরণবাবু সবার সাথে আমাদের আলাপ পরিচরিতা সারলেন। এরপর টুকটাক কথাবার্তা আর আপ্যায়নের পর্ব চলল। গুরুচরণবাবুর ঘর থেকে রবীন্দ্রসঙ্গীতের হালকা সুর ভেসে আসছিল। সূর্যকান্ত শৌখিন মানুষ, গ্রামের পোস্ট অফিসে চাকরি করেন। যথেষ্ট গম্ভীর, সংযত, একদম বেশি কথা বলেন না। কিন্তু চন্দ্রকান্তবাবু ঠিক তার উল্টো। এখনো পর্যন্ত বেকার, বেশি কথা বলেন, সহজ সরল প্রকৃতির সাধারণ মানুষ। সূর্যকান্তের স্ত্রী নমিতা দেবী যথেষ্ট বুদ্ধিমতী, সংযত, লালিত্যময়। ছেলে বুবাইকে দেখাশোনা ছাড়াও সংসার তাকেই সামলাতে হয়। ড্রাইভার জ্যাক সারাদিন বাড়ির বাইরে থাকে, শুধুমাত্র খাওয়ার আর শোয়ার সময়টি ছাড়া। চাকর বলতে আছে একজন, নাম লালন, সে রাতে এ বাড়িতে থাকে না। আর ইন্দ্রদা দোতলার রুমে এলাম। ঘরটা খুব একটা বড় নয়, পাশাপাশি 2টো বেড, 2টো জানলা, টেবিল চেয়ারও রয়েছে। আমার একটু বেশি গরম লাগে, তাই জানলার ধারের বেডটাই পছন্দ করলাম। কলকাতার তুলনায় এখানে গরমটা বেশ চিরবিরে। চলল এক প্রস্ত টিফিনের পর্ব। সেলোফেনে মোড়া দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম বাজে 8:30। ড্রাইভার জ্যাক তখনও আসেনি। হঠাৎ দেখি লোডশেডিং। জানলার পর্দার আড়ালে দেখা যাচ্ছে আকাশে ভরাট চাঁদটা। নিচে মোরামের রাস্তার ওপর পাতলা রূপলি পথ বিছিয়ে দিয়েছে জ্বলন্ত জ্যোৎস্না। গাছগুলো থেকে ভেসে আসছে মিষ্টি সুবাস। পাশাপাশি আর কোনো বাড়ি নেই বলে চারপাশটাকে রহস্যময় দেখাচ্ছে। কালো আর সবুজের ছায়াস্পর্শে অজস্র জোনাকি নক্ষত্রের মতো মিটমিট করছে। বিশ্বভারতীর ক্যাম্পাস ছাড়িয়ে প্রায় 30 কিলোমিটার দূরে গুরুচরণ বাবুদের এই নিঃশব্দ গ্রাম। নমিতা দেবী আমাদের একটা হ্যারিকেন দিয়ে গেলেন, উনি চলে গেলেন। কিছুক্ষণ বাদে আমাদের দরজার আড়ালে কারো ছায়া দেখতে পেলাম। ইন্দ্রদা বলল, বুবাই, ভেতরে এসো। দেখলাম একটা 8-9 বছরের ফুটফুটে ছেলে আমাদের ঘরে এলো। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ছোট্ট ছেলেটার কাছে এমন উত্তর পাবো আশা করিনি। কি স্পষ্ট অথচ গম্ভীর। আমার নাম জানো না বুঝি? এই যে আমার নাম ধরে ডাকলো। ইন্দ্রদা বুবাইয়ের কাছে চলে গেল। এসো, এখানে বসো। তোমার ভালো নাম বুবাই? আমার একটাই নাম। আচ্ছা বেশ, একটা ধাঁধা বলছি, উত্তর দাও দেখি।
সমুদ্রে জন্ম আমার, থাকি লোকের ঘরে, একটু জলে স্পর্শ পেলে আমি যাই মরে। লবণ। বাহ, তুমি তো বেশ ব্রিলিয়েন্ট। দাদুর কাছে শুনেছিলাম। আমি রাত্রে দাদুর কাছে ঘুমাই। দাদু গল্প না বললে আমার ঘুমই আসে না। আচ্ছা, দাদু তোমাকে হীরের গল্প বলে না? নীল হীরে? তুমি কি ডিটেকটিভ? কি করে বুঝলে? তোমায় একটা কথা বলবো, কাউকে বলবে না তো? না, কিন্তু কি কথা? ইন্দ্রদা ফিসফিসিয়ে ওঠে। কাল সন্ধ্যাবেলা আমি দাদুর ঘরে বসে পড়ছিলাম। একটা কালো গুন্ডার মতন লোক ঘরে ঢুকলো। দাদুর দিকে তাকিয়ে বলল, কই আপনার ওই হিরেটা দেখাবেন বলেছিলেন যে? দাদু আলমারির থেকে একটা হিরে বের করলো। লোকটা নেড়ে চেড়ে দেখতে লাগলো। হিরেটা কি নীল ছিল? আমার প্রশ্ন। বোধহয় নীলই ছিল। বোধহয় কেন? তুমি দেখোনি? দেখেছি, কিন্তু বড্ড চকচকে। একবার তাকেই চোখ ফিরিয়ে নিয়েছিলাম। তারপর লোকটা দাদুকে হিরেটা দিয়ে বলল, কত টাকা এটা দেবেন? 30 লাখ, 40 লাখ, 50 লাখ? দাদু খুব রেগে গেল, লোকটাকে তাড়িয়ে দিল। লোকটা দাদুকে দেখে নেবে বলল। এবার ইন্দ্রদার কপালে চিন্তার রেখা। আচ্ছা বুবাই, লোকটাকে আগে কখনো আসতে দেখোনি? খুদে গোয়েন্দার মতোই বুবাই বলল, আগে দেখিনি, কিন্তু এখন দেখলে ঠিক চিনে যাব। নিচে এবার গুরুচরণ বাবু খাবারের জন্য ডাক দিলেন, তাই বুবাইয়ের সঙ্গে গল্পটা আপাতত স্থগিত থাকলো। এবারই চাকর লালনকে এই প্রথম দেখলাম। নমিতা দেবীর সঙ্গে সবাইকে পরিবেশন করছিল। যথেষ্ট রুচিসম্মতভাবে আমরা ডিনার সারলাম। সঙ্গে ইন্দ্রদার ভেরি ভেরি স্পেশাল পোস্তর বড়া। ড্রাইভার জ্যাক আমাদের পাশেই খাচ্ছিল। আপ্যায়ন ও তুচ্ছ সংলাপ পর্ব শেষে আমরা আবার আমাদের ঘরে ফিরে এলাম। 10:30 নাগাদ আমাদের রুমের পাশের রুম থেকে জ্যাকের নাক ডাকার বিশ্রী শব্দ কানে আসতে লাগলো। আরো আধ ঘন্টা কাটলো। পাশের বেডে ইন্দ্রদা ঘুমিয়ে গেছে বোধহয়। আমার বেডটার পায়ের কাছেই জানলা। ম্যাট জ্বালিয়ে দিয়েছিলাম বলে মশারি টাঙায়নি আর। জানলার বাইরে সরু একটা বারান্দা আছে। তাছাড়া মেঘমাখা জ্যোৎস্নায় একতলার নিচের বাগান আর কিছুটা রাস্তা দেখা যায়। ঘুমিয়ে যাওয়ার আগে পর্যন্ত শুয়ে শুয়ে জানলাটায় লক্ষ্য করছিলাম ছেঁড়া ছেঁড়া মেঘে আকাশ ছেয়ে গেছে। চাঁদের কাছে আসতেই তারা সাদা রঙের হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য চাঁদটা হয়ে যাচ্ছে অদৃশ্য। তারপর কখন যেন ঘুমিয়ে গেছি। রাত তখন গভীর। মনে হলো কেউ যেন জানলার বাইরের সরু বারান্দা দিয়ে নিঃশব্দে হেঁটে যাচ্ছে। মনে হলো একটা সরু পেন্সিল টর্চের ফোকাস আমার মুখে পড়ল। চোখ খুলে জানলার বাইরে কাউকে দেখতে পেলাম না। ঘড়িতে তখন রাত 2টো। বাইরে টিপ টিপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চোখ যখন প্রায় আধ বোঝা, তখন জানলার বাইরে থেকে একটা নীলচে ঝিলিক আমার চোখে খেলে গেল। একবার স্পষ্ট দেখলাম একটা ছায়ামূর্তির হাতে কিছু একটা রয়েছে। সেখান থেকে একটা নীলাভ জ্যোতি এত অন্ধকারেও চাঁদের হালকা আলোয় ঠিকরে পড়ছে। তবে কি ওটা ব্লু ডায়মন্ড? ইন্দ্রদাকে ডাকার অবকাশ ছিল না। টর্চ বের করে খোলা দরজা দিয়ে বাইরে এলাম। কেউ কোথাও নেই। জ্যাকের রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। নাসিকা গর্জনের শব্দও তখন আর শুনতে পাওয়া যাচ্ছে না। অন্ধকারে বুঝতে পারলাম সিঁড়ি দিয়ে কেউ দ্রুত নেমে গেল। কোনো এক অদৃশ্য রহস্যের নেশা আমার নাকে বেঁধা বড়শির মতো আমাকে টেনে নিয়ে চলল। সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। এক অদ্ভুত শিহরণে কাউকে ডাকার কথা তখন আমার মাথাতেই আসেনি। বৃষ্টির গতি নেই, কিন্তু ঝিরঝির করে চোখে মুখে এসে ছাঁট লাগছে। ঝিঝির স্বর চারপাশের নিস্তব্ধতাকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। বাতাসে হাজার হাজার জোনাকি ডিম লাইটের মতো কাঁপছে আর অন্ধকারকে আড়ালে বিদ্ধ করছে। জানি না আমি কি তবে ভুল দেখলাম। হঠাৎ সবটুকু জ্যোৎস্নাকে গিলে ফেললো খাবলা খাবলা অন্ধকার। বিশাল এক কালচে জাল সারা নির্জন গ্রাম্য পরিবেশটাকে জুড়ে ফেলল। দেখলাম বাগানের মেন গেটটা খোলা।
বৃষ্টিতেই মেন গেট থেকে বাইরে বেরিয়ে এলাম। দূরে একটা লাশ পড়ে আছে, বুকে মনে হয় গুলি লেগেছে, চারপাশটা রক্ত। কিছুটা চেনা চেনা লাগছে। আরে এটার তো গুরুচরণ বাবুর লাশ। আমি চিৎকার করতে যাব এমন সময় পিছন থেকে কেউ আমার মুখ চেপে ধরল। অন্ধকারে মুখটাও হালকা বুঝতে পারলাম। একটা রুমাল দিয়ে ক্লোরোফর্ম ঢেলে আমার নাকে চেপে ধরা হয়েছে। সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। আমি চিৎকার করে উঠলাম, কে 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 আপনি? আমি তোর ইন্দ্রদা রে। এখন কেমন আছিস সমু? আমি দেখলাম আমি বিছানাতেই শুয়ে আছি, পাশে ইন্দ্রদার বাড়ির সবাই। গুরুচরণ বাবুকে দেখতে পেলাম না। আমি উঠে বসলাম, দেখি বুবাইয়ের মা বাবা চন্দ্রকান্ত বাবু সবাই কাঁদছে। ইন্দ্রদা বলে উঠল, কাল রাতে তুই ঠিক কি দেখলি বলতো? আমি 3টে নাগাদ তোর বেডের দিকে তাকিয়ে দেখি তুই নেই। সূর্যবাবু আর বাকি সবাইকে ডাকতে গিয়ে দেখি গুরুচরণ বাবুও নেই। আমরা মেন গেট থেকে বাইরে আসি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল। কিছু দূর গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। গুরুচরণ বাবুকে অনেক খোঁজাখুঁজি করেও এখনো কোথাও পাওয়া যায়নি। রাতে ঠিক কি হয়েছিল বলতো? আমি এক এক করে সব কথা খুলে বললাম। ঘরে তখন গুরুচরণ বাবুর জন্য কান্নার রোল পড়ে গেছে। ইন্দ্রদা গম্ভীর হয়ে গেছে। ঘড়ি বলছে সকাল 8টা। এরপর পুলিশ এলো, কিছু জিজ্ঞাসাবাদ চলল। তবে লাশের হদিশ না পাওয়া গেলে কিছু করা যাবে না, সেটা তারা স্পষ্টই জানিয়ে দিল। ইন্দ্রদা আমাকে বলল, চল, কোথায় লাশ দেখলি একটু দেখে আসি। আমরা বাইরে এলাম। ইন্দ্রদা, আমি, চন্দ্রকান্তবাবু আর বুবাই। জ্যাক আর নমিতা দেবী ঘরেই থাকলো। চাকরটাও রান্নাঘরে চলে গেছে। বৃষ্টির জলে ধুয়ে গোটা সকালের আকাশটা আজ পালিশ করা আয়নার মতো মনে হচ্ছে। আজ আলোতে বাগানটাকে প্রথমবার দেখলাম, কারণ লাশ যেখানে পড়েছিল সেটা দেখতে যাওয়ার আগে ইন্দ্রদা বাগানে যদি কিছু পাওয়া যায় তাই তা দেখতে চাইল। বাগানে দাঁড়িয়ে গুরুচরণবাবুর ছোট্ট দোতলা বাড়িটাকে ভারী সুন্দর দেখাচ্ছিল। গোটা ছাদটা থেকে লতিয়ে লতিয়ে ওটা গোলাপ আর ফোটা ফোটা রক্তের মতো ফুলগুলো দুলছে। বাগানটাও অপূর্ব। ঝিরিঝিরি স্পাইডার চন্দ্রমল্লিকা অর্ধাকার বৃত্তের নীল পাপড়ি হাওয়ায় মাথা নাড়ছে। বাইকালার ডালিয়াগুলো আনমনা হয়ে চেয়ে আছে অন্যদিকে। ছোট ছোট টোপর মতো লাল লাল হলুদ সাদা বিচিত্র ফুল মখমলি ঘাসের বর্ডার দিয়েছে। তাছাড়াও রয়েছে 2-4টে পেয়ারা গাছ, আম গাছ আর একটা রবার গাছও। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা কাদা মারিয়ে চললাম। ইন্দ্রদার ডান দিকে সার দিয়ে লাগানো লম্বা লম্বা রজনীগন্ধা স্টিকের কাছে গিয়ে বসে পড়ল। একটা আধ খাওয়া সিগারেট মাটিতে পড়ে, বোধহয় চার্মস। ইন্দ্রদা সূর্যকান্তবাবুর উদ্দেশ্যে বলল, আপনাদের বাড়িতে কেউ স্মোক করে? আমি ছাড়া কেউ করে বলে তো জানি না। কাল বৈঠকখানায় দেখেছিলাম একটা সিগারেট পড়েছিল, চার্মস কিনা লক্ষ্য করিনি। চন্দ্রকান্তবাবু বলে উঠলেন, ওই জ্যাক কিন্তু মাঝে মাঝে স্মোক করে। ইন্দ্রদা আর কোনো মন্তব্য করল না। বাঁদিকের হিলহিলে লম্বা অজানা রঙের ডাঁটার বুকে হরেক রঙের পপি যেখানে দুলছে তার নিচে এক পাটি চপ্পল পাওয়া গেল। ফিতেটা কেটে গেছে। ইন্দ্রদার দৃষ্টি সেদিকেই। আমরা ওদিকে আর সময় নষ্ট না করে মেন গেট খুলে বাইরে এলাম। ইন্দ্রদা প্রশ্ন করল, আপনাদের মেন গেট রাত্রে তালা দেওয়া থাকে? চন্দ্রকান্তবাবু বললেন, হ্যাঁ, বাবারই ডিউটি ওটা। স্ট্রেঞ্জ। তাহলে কাল রাতে মেন গেট খুললো কে? আপনাদের বাড়ির বাইরের পাঁচিলটা একবার দেখব। আমরা মেন গেট থেকে বেরিয়ে পাঁচিলের গা বেয়ে চললাম। ইন্দ্রদা পাঁচিলের একটা জায়গায় নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। একটা কাদা মাখা হাতের ছাপ। যে ঢুকেছে এই পথ দিয়ে ঢুকেছে, মানে পাঁচিল টপকে। কিন্তু মেন গেটটা খুললো কে? কাল যেখানে লাশটা পড়েছিল সেখানেই এবার চলে এলাম। চারপাশে কাদা জল। প্রবল বৃষ্টিতে রক্তের দাগ ধুয়ে মুছে গেছে। তবুও কাদা রক্ত মিশে সেখানে যে রক্ত পড়েছিল সেটা বোঝা যায়। আমি একটা জায়গা থেকে একটা চশমা পেলাম। চন্দ্রকান্তবাবু বলে উঠলেন যে সেটা তার বাবারই। তারপর আর কোনো সন্দেহ থাকতে পারে না যে আমি সেই রাতে ভুল দেখিনি।
তবে যে লোকটা আমাকে অজ্ঞান করে দিল সেই কি গুরুচরণ বাবুকে খুন করেছে? বুবাই এতক্ষণ কোনো কথাই বলেনি। এবার সে বলে উঠল, দাদুর কি হয়েছে? ইন্দ্রদা মাটিতে আধ বসা অবস্থায় কতগুলো পায়ের ছাপ লক্ষ্য করছিল। খালি পায়ের ছাপ, চপ্পল বা জুতোর নয়। তবে দুটি ভিন্ন লোকের তা বোঝা যাচ্ছে। একজোড়া ছাপ বড় আর একজোড়া ছাপ সামান্য ছোট। আমরা ফিরে এলাম। ফেরার সময় দেখলাম গুরুচরণ বাবুর চপ্পল জোড়া বাড়িতেই রয়েছে। তাহলে কাল রাতে কি উনি খালি পায়ে বাইরে গিয়েছিলেন? আমি আর ইন্দ্রদা দোতলায় এলাম। ইতিমধ্যেই চাকর লালন আমাদের জন্য ডিম টোস্ট করে নিয়ে টেবিলে রেখেছে। ইন্দ্রদা ওকে কাছে ডাকলো। বয়স্ক মানুষ, মুখ নিচু করে আছে। চাকরটার মুখের সঙ্গে অসম্ভব রকম মিল রয়েছে গুরুচরণ বাবুর। অবশ্য একটু বয়স হয়ে গেলে মুখের ত্বকের কুঞ্চন রয়েছে এমন বেশিরভাগ মানুষকেই কিছুটা এক মনে হয়। এটা অস্বাভাবিক কিছু নয়। তুমি এই বাড়িতে অনেকদিন আছো না? বহু বছর। কাল রাতে কোথায় ছিলে? আমি তো কাল সবাইকে খাবার দিয়ে রাতেই বাড়ি চলে যাই। আমার বাড়িটা ওই দক্ষিণ পাড়ায়। লালনকে লক্ষ্য করেছি পায়ে চপ্পল পরে না। কাল রাতে যখন তুমি বাড়ি যাচ্ছিলে মেন গেটের বাইরে কাউকে দেখেছিলে কি? হ্যাঁ, একজন কিন্তু ঘোরাঘুরি করছিল বাবু, সিগারেট খাচ্ছিল। লোকটার মুখ দেখতে পেয়েছিলে? না বাবু, বয়স হয়েছে তাই চোখে ভালো দেখি না। আমি জানলার বাইরে সরু বারান্দায় চলে গিয়েছিলাম। ওখান থেকে কিছুই পেলাম না। আচ্ছা লালন, তোমার বাঁ হাতে কি হলো? ইন্দ্রদার দৃষ্টি লালনের বাঁ হাতের কিছুটা জায়গায় ঝুলে গেছে সেই দিকে। এমন সময় নমিতা দেবী নিচ থেকে লালনকে ডাকছে শোনা গেল। লালন চলে গেল। কিছুক্ষণ পরই সিঁড়ি দিয়ে নেমে এলাম। ইন্দ্রদা সিঁড়ির কাছে একটা ছোট্ট ভাঙা কাচের টুকরো কুড়িয়ে নিয়ে পকেটে ভরে রাখলো। নিচে সবাই রয়েছে, কিন্তু গুরুচরণ বাবুর জন্য গোটা বাড়িটাই শোকে নিস্তব্ধ। সিঁড়ি দিয়ে নামতে নামতে এক অচেনা ভদ্রলোকের সঙ্গে চন্দ্রকান্ত বাবু কথা বলছে দেখলাম। সাধারণ ব্রাহ্মণের পোশাক, গায়ে পইতে, সাদা ধুতি আর গায়ে কমলা কাপড় জড়ানো। মনে হয় স্নান করে এসেছেন। বয়স অবশ্যই 30-এর কম। কাছে আসতেই চমকে উঠলাম। কাল রাতে যে লোকটা আমাকে অজ্ঞান করে দিয়েছিল এ তো সেই লোকটা। আমার মুখ ভয় শুকিয়ে আমচুর হয়ে গেল। অপরিচিত ভদ্রলোকটি আমার উদ্দেশ্যে বলল, আমার দিকে ওরকম ভাবে চেয়ে আছো যে? চেনা চেনা লাগছে নাকি? আমি চুপ। ইন্দ্রদাও আমার দিকে কেমন কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে। চন্দ্রকান্তবাবু পরিচয় করিয়ে দিলেন। এনার নাম সীতাপতি। এই আমাদের গ্রামে যে কালী মন্দির আছে তার প্রত্যহ পূজার। বাবা মা কেউ নেই। গুরুচরণ বাবুকে অত্যন্ত ভালোবাসতেন। তাই দুঃসংবাদটা শুনে ওই সকালেই ছুটে এসেছে। আর সীতাপতি, এরা দুজন থাকেন কলকাতায়। এই ইন্দ্রজিৎ সান্যাল নাম করা ডিটেকটিভ এবং ওনার অ্যাসিস্ট্যান্ট এই সৌমাভ। আপনারা কথা বলুন, আমি একটু ওই বাজারের দিকে ঘুরে আসি। সীতাপতিবাবু আপত্তি করলেন। না না, আমাকে উঠতে হবে। সকালে মন্দিরে পুজো সেরে সোজা এদিকে এসেছি। আজ একটু তাড়াতাড়ি ফিরব। বাড়িপুর থেকে পিসিমার আসার কথা আছে। আমাদের ধন্যবাদ জানিয়ে উনি চলে গেলেন। লক্ষ্য করলাম উনিও খালি পায়ে এসেছেন। কিন্তু এই শান্ত নিরীহ মুখটাই যে কাল রাতে আমার দৃষ্টিতে হিংস্র হয়ে পড়েছিল সে ব্যাপারে আমি নিশ্চিত। এতদিন ইন্দ্রদার সঙ্গে রয়েছি, কোনো মানুষকে দেখে একেবারে ভুলে যাব তা হয় না। তবে ইন্দ্রদাকে এখন কথাটা বলার সুযোগ পেলাম না। দুপুরে খাওয়ার পর আমি আর ইন্দ্রদা দোতলার রুমে চলে এলাম। বুবাইয়ের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। ও আমার বেডেই বসেছিল। আমি ইন্দ্রদাকে সীতাপতিবাবুর সম্বন্ধে আমার সন্দেহের কথাটা বলেই ফেললাম। কথাটা শোনার পর ইন্দ্রদাও বেশ গম্ভীর হয়ে গেল। বুবাই আমার বল পেনটা নিয়ে নাড়াচাড়া করছিল। ইন্দ্রদা যে এখন রহস্যের অতলে তলিয়ে আছে তা ভালোই বুঝতে পারলাম। ইন্দ্রদা বলল, কাল রাতের ওই লোকটাই যদি সীতাপতি হয় তবে বাগানে ছুটিটা কাটছিল আর সিগারেটটাই বা কে খেয়েছিল?
কেউ নয় ইন্দ্রজিৎ বাবু, আমি ছাড়া কেউ এ বাড়িতে স্মোক করে না। যে একও ঘরে সিগারেট খায় না, বাইরে হয়তো খেতে পারে। আর তাছাড়া বাগানে দাঁড়িয়ে আমি কোনোদিন ধূমপান করেছি বলে তো আমার মনে পড়ে না। সূর্যকান্তবাবু জানালেন, বিকেলে বাগানে হাঁটতে হাঁটতে এসব কথা হচ্ছিল। সূর্যকান্তবাবু বুবাইকে উদ্দেশ্য করে বললেন, ভাই, ওনাদের গ্রামটা দেখিয়ে আনো, যাও। এত কম বয়সে এত সুন্দর একটা গাইডের দায়িত্ব পেয়ে বুবাই বিজ্ঞের হাসি হাসল। নিষ্পাপ ছেলেটার মুখ দেখে বারবারই মায়া হচ্ছিল। হয়তো আর কিছুদিন পরেই সে জানতে পারবে যে তার দাদু আর পৃথিবীতে নেই। বিকেল তখন 5টা। ইন্দ্রদা আর আমি বুবাইয়ের সঙ্গে লালমাটি গ্রাম দেখতে চলেছি। খানিকটা আগেই যে রোদটা কাঁচা সোনার মতো ছিল, তাতে মুহূর্তের মধ্যেই পশ্চিম আকাশের ঢাল বেয়ে রবি মামার পিছলে যাওয়া রক্তের দাগ লেগে গেল। 5:30 কখন বেজে গেছে খেয়ালই হয়নি। চলো তোমাদের কালী মন্দিরটা দেখিয়ে আনি। আমরা পেছনে পেছনে চললাম। ও আমাদের একতলার একটা মন্দিরের কাছে এসে দাঁড় করালো। মন্দিরে ঢুকতেই কি যেন একটা শিহরণ খেলে গেল। বাইরের তুলনায় মেঝেটা বেশ পরিষ্কার। মেঝেটা সিমেন্টের। একপাশে কালো পাথরের কালী মূর্তি অন্ধকারে ভয় দেখাচ্ছে। যেখানে বিগ্রহ রয়েছে তার পাশে একটা সরু গলি। মন্দিরের মধ্যে একটা সুন্দর ফুলের গন্ধ পাচ্ছিলাম। মনে মনে ভাবলাম, এই নির্জন মন্দিরে কাউকে খুন করে ফেলে রাখলে কেউ টেরও পাবে না। মন্দিরের ভেতরে এক কোণে দেখলাম একটা মাদুর, বালিশ আর একটা মশারি। বুবাইয়ের ভয় ডর নেই, সেই সরু গলি দিয়ে যেতে বলল। দেখবে এসো, এখানে একটা শিবের পাথর আছে। শিবরাত্রির দিন মায়েরা জল ঢালে। আমরা সেই সংকীর্ণ গলির মধ্যে ঢুকে পড়লাম। হঠাৎ বুবাই ছুটে এলো, আমার গায়ে ঝাঁপিয়ে পড়ল। ও কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে। ইন্দ্রদা এগিয়ে গেল, পিছনে আমি আর বুবাই। গিয়ে যা দেখলাম তা দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। একটা লাশ। দাদুর কাছে এসেছিল সেই রকটা। আমি চমকে উঠলাম। ইন্দ্রদাকে দেখলাম কিছু ক্লু খুঁজছে। লাশটার কাছে হাঁটু মুড়ে বসে বলল, কোনো ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। মাথার বাঁ দিকে ক্ষতটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি বললাম, খুনি যদি ওই ব্যক্তিকে ভারী জিনিস দিয়ে আঘাত করে তবে সেটা গেল কোথায়? খুনি কি এতই বোকা যে সেটা ফেলে দিয়ে যাবে? লাশটার দিকে তাকিয়ে দেখ, রাইগার মটিস শুরু হয়েছে। তার মানে অনেক আগেই লোকটা খুন হয়েছে। লাশটার চারপাশে স্যাঁতস্যাঁতে মেঝেতে রক্ত ছিটিয়েছিল। লাশটার কাছে শটান শুয়ে এবার ইন্দ্রজা যা করলো তা কিছুতেই আমার মাথায় ঢুকলো না। ও প্রথমে মন্দিরে মেঝেতে ধুলে বসে পড়ল। তারপর যে জায়গায় লাশটা পড়েছিল সেই জায়গাগুলোর কাছে নাক নিয়ে গিয়ে শুকতে থাকলো। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে লাশের বাঁ পায়ের বুড়ো আঙুলটা অনেকক্ষণ পর্যবেক্ষণ করলো। লাশের পকেট থেকে একটা চার্ম সিগারেটের প্যাকেট ছাড়া আর কিছুই পাওয়া গেল না। এরপর লাশের খয়েরি রঙের জামাটা রুমাল হাতে জড়িয়ে ইন্দ্রদা অনেকক্ষণ ধরে টিপি টিপি কি যেন দেখলো। আমি পিছন ফিরে দেখি বুবাই নেই। বুবাই কোথায় গেল? বুবাই, বুবাই, কোথায় তুমি? এবার দূর থেকে বুবাইয়ের গলা শোনা গেল। দেখি ওর সঙ্গে প্রায় ছুটতে ছুটতে আসছে সূর্যকান্ত বাবু, চন্দ্রকান্ত বাবু আর জ্যাক। আরে এ কি, এ তো সুমন বাবু। সূর্যকান্ত বাবু অবাক হয়ে গেলেন। আমি বললাম, আপনি কি এনাকে চেনেন? আরে অফকোর্স চিনি, সুমন বাবু তো প্রায় বাবার সঙ্গে দেখা করতে আসতেন। ইন্দ্রদাকে দেখলাম মন্দিরের দেওয়ালের একটা খুপড়ি দিয়ে কি যেন লক্ষ্য করছে। খুপড়িটার বাইরে একটা চোখ। ইন্দ্রদা তৎক্ষণাৎ মন্দিরের বাইরে বেরিয়ে এলো, আমরাও পেছনে পেছনে। দেখলাম সীতাপতি বাবু কিছু না জানার ভান করে চলে যাচ্ছে। ইন্দ্রদার ইশারায় অবশ্য তাতে কেউ বাধা দিল না। চন্দ্রকান্ত বাবু পুলিশে খবর দিয়ে দিলেন। চারপাশে তখন অনেক লোক জমে গেছে। দূরে দিগন্তরেখার কাছে সূর্যদেব সম্পূর্ণরূপে অস্তমিত হওয়ার পরেও তার কিরণে তীক্ষ্ণ ইস্পাতের মতো ফলা তখন চারদিক থেকে বিচ্ছুরিত হচ্ছে। পুলিশ আসার আগেই আমরা বাড়ি ফিরলাম। রাত তখন 7:30। ইন্দ্রদা সূর্যকান্ত বাবুকে ডেকে বললেন, আচ্ছা, একবার সীতাপতি বাবুর বাড়ি যাওয়া যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু এখনই যাবেন? হ্যাঁ, ইমিডিয়েটলি। ওনার সঙ্গে কিছু কথা বলা দরকার। কাল আকাশে মেঘ ছিল,
কিন্তু আজ জ্যোৎস্না সর্বত্র ভেঙে পড়েছে। অজস্র নক্ষত্রমালা জেগে আছে আকাশে। পাশের বিলের ঢেউয়ের মাথায় 10-12টা চন্দ্রকলা নাচছে। আকাশের চাঁদটাকে দেখে মনে হচ্ছে যেন থতমত শিশু। সূর্যকান্ত বাবুর সঙ্গে আমরা এগিয়ে চলেছি। এসে থামলাম একটা টালির চালের বাড়ির সামনে। দরজায় কড়া নাড়তেই বেশ কিছুক্ষণ পর দরজা খুলে দিলেন সীতাপতি বাবু। ঘরটার ভেতরে 2টো রুম। আমরা বেতের মোড়াতে 3 জন বসলাম। সীতাপতি বাবু দাঁড়িয়ে রইলেন। ইন্দ্রদা কোন রকম ভনিতা না করেই সোজা প্রশ্নে চলে গেল। মন্দিরে আজ যে সুমন বাবু খুন হয়েছেন তাকে আপনি চিনতেন? না, একদম না। আচ্ছা বেশ, মন্দিরে দেখলাম বালিশ আর মশারি রয়েছে, ওখানে কেউ কি ঘুমায়? ঠিকই ধরেছেন, আমি মাঝে মাঝে শুই। মন্দিরের মেঝেটা বেশ ঠান্ডা, আর যা গরম পড়েছে। কাল রাতেও শুয়েছিলেন তাই না? হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? এমন সময় পাশের ঘর থেকে এক বুড়ি মহিলার গলা শোনা গেল। এই রাত বেরাতে কে এসেছে রে সিবে? সূর্যবাবুরা এসেছেন পিসিমা। পাশের ঘরের পর্দার আড়াল দিয়ে দেখলাম একজন বুড়ি মহিলা খাটের ওপর শুয়ে কথাটা জিজ্ঞাসা করল। সুমন বাবু খুন হয়েছেন কখন জানতে পারলেন? দেখুন, উনি খুন হয়েছেন কি মারা গেছেন তাতে আমার কি? এইরকম অচেনা বহু লোক পৃথিবীতে মারা যাচ্ছে। সুমন বাবু আপনাদের গ্রামেই খুন হয়েছেন। লাশ পাওয়া গেছে মন্দিরে, যেখানে আপনি রাতে ঘুমন। এ ব্যাপারে আপনার কোনো ইন্টারেস্ট না থাকলেও পুলিশ আপনাকে নিয়ে ইন্টারেস্টেড। যাই হোক, আমি আপনাকে জেরা করতে আসিনি, তবে আমার কাছে সত্যিটা বলতে পারতেন। দুটো খুন হয়ে গেছে আপনাদের গ্রামে, একজনের লাশ এখনো বেপাত্তা। পুলিশের জেরার সামনে একটু ভেবেচিন্তে গুছিয়ে কথা বলবেন। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু, আপনার মূল্যবান উপদেশের জন্য। আর আমাকেই যদি খুনি ভাবেন, তাহলে তার উপযুক্ত মোটিভ খুঁজতে হবে আপনাদের। আমার বাড়ি সার্চ করতে পারেন। নো থ্যাঙ্কস, এত রাতে আপনার পিসিমাকে বিরক্ত করার মতন অতটাও খারাপ লোক আমি নই। আজ আমরা উঠি। সীতাপতি বাবু পেন্সিল টর্চের আলো দেখিয়ে আমাদের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। ইন্দ্রদা ভুরু কুচকে কি ভাবছে সেটা বোঝার উপায় নেই। আসার সময় ইন্দ্রদার শেষ কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। অবশ্য এর আগে ইন্দ্রদাকে সাসপেন্সের মুহূর্তগুলোতে এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলতে অনেক শুনেছি। আচ্ছা, আপনার ডাক নামটি বড়ই মিষ্টি, শীতে। সীতাপতি থেকে শীতে, ওটা কি আপনার পিসিমারি দেওয়া? সীতাপতি বাবু হাঁ করে অবাক বিস্ময়ে হ্যাঁ বললেন। সূর্যকান্ত বাবু এমনিতেই কম কথা বলেন, এতক্ষণ একটা কথাও বলেননি। বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, বলছি কিছু অনুসন্ধান করতে পারলেন? পারলাম সূর্যবাবু, আর সেই সঙ্গে কিছু দেখলামও। এখন শুধু অপেক্ষার পালা। চুরি হওয়া হিরেটার হদিশ পেতে হবে। চরণ বাবুর বাড়ির মেন গেটের কাছে যখন এলাম তখন ঘড়ি বলছে রাত 9টা। লোডশেডিং হয়ে গেছে। অদূরেই নজরে পড়ল একটা ছায়া মূর্তি, পুকুর পাড়ে বসে আছে। মুখে সিগারেটটা লাল অঙ্গারের মতো জ্বলছে। ইন্দ্রদা বলল, তুই সূর্যকান্ত বাবুর সাথে বাড়ি চল, আমি একটু পরে আসছি। ইন্দ্রদা ছায়ামূর্তির দিকে এগিয়ে গেল। আমরা আবছা অন্ধকারে মেন গেটে ঢুকলাম। এখানে বসে কি করছেন? ও আপনি ইন্দ্রজিৎ বাবু, বসুন না। দেখুন না লোডশেডিং এর যা বাহার। গরমে বদ্ধ ঘরে থেকে কি করব বলুন তো? জ্যাক, আপনাকে একটা প্রশ্ন করব। কাল বিকেলে আমরা যখন কলকাতা থেকে এলাম তখন সবাই ছিল, শুধু চন্দ্রকান্ত বাবু ছিলেন না। ওই সময় উনি কোথায় যেতে পারেন বলে আপনার ধারণা? হয়তো বুবাইকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিলাম। গাড়ি চালিয়ে যে মাইনে পান তাতে আপনার সংসার চলে? দেখুন, 5,000 টাকা পেলে 5,000-এর মতন সংসার চলবে, আবার 50,000 পেলে 50,000-এর মতন। এই বাজারে বেশি কে না চায় বলুন? একেবারে 50,000 পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেটা আপনিও ভালো করে জানেন। সিগারেট নেবেন ইন্দ্রজিৎ বাবু? নো থ্যাঙ্কস, আমি চামস খাই না। আচ্ছা জ্যাক, আপনি সুমন বাবুকে চিনতেন? পরদিন সকালে ব্রেকফাস্ট করতে করতে চন্দ্রকান্তবাবু বললেন যে কাল রাতে ভয়ঙ্কর কিছু ঘটেনি। সকালে তখন আমরা সবাই একতলার ডাইনিংয়ে বসে আছি। ইন্দ্রদা বলল, চন্দ্রকান্ত বাবু, আপনি বলছেন বুবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় সাইকেল নিয়ে গিয়েছিলেন আর রাস্তায় কোথাও নামেননি। বললাম তো না,
আপনি কি বলতে চাইছেন বলুন তো? বুবাই বলে উঠল, কাকু, তুমি একবার পান দোকানে নেমেছিলে না? থ্যাংক ইউ বুবাই। হ্যাঁ হ্যাঁ, একবার নেমেছিলাম বটে। ওই বাবার জন্য পান কিনতে নেমেছিলাম। আসলে ওই বাবা প্রচুর পান খান তো। পান দোকানটা কোথায়? ওই বাস স্ট্যান্ডের কাছে, হরির পান স্টল। আপনি কি চাইছেন বলুন তো? আপনি কি আমাদেরকেও বিশ্বাস করছেন না নাকি? কিছু মনে করবেন না, এটা অপ্রিয় হলেও সত্যি যে স্বয়ং গুরুচরণ বাবুও আপনাদের বিশ্বাস করতেন না। 10টা নাগাদ ইন্দ্রদা গুরুচরণ বাবুর ঘরটা একটু দেখতে ঢুকলো, সঙ্গে আমি, বুবাই আর চন্দ্রকান্ত বাবু। পরে অবশ্য নমিতা দেবীও এসেছিলেন। মাঝারি সাইজের রুম, এক কোণে একটা ছোট্ট টেবিলের ওপর 2-4টে ফাইল রাখা, তার উপরে মিহি ধুলো জমেছে। টেবিলের সামনে একটা মরচে ধরা টিনের চেয়ার, তার উল্টো দিকে আর একটা ওভাল শেপের টেবিল, তার উপরে একগাদা ম্যাগাজিন ছড়ানো। তাছাড়া রয়েছে পরিষ্কার বেড কভার পাতা একটা ছোট্ট খাট, 2টো আলনা আর একটা টেবিলে বইয়ের স্তূপ, আর একটা ছোট ঘুড়ি আলনার মাথায় রাখা, হয়তো বুবাইয়ের। একটা লোহার সিন্দুক রয়েছে, আর দেওয়ালের গায়ে একটা কাচের আলমারির ভেতরে নানা রকম মাটির জিনিস সাজানো। বুবাই বলল ওইসব সুন্দর মাটির তৈরি ফলগুলো নাকি গুরুচরণবাবু নিজে হাতে তৈরি করেছেন। একসময় কুমোরটুলির এক মৃৎশিল্পীর সাথে ওনার খুব বন্ধুত্ব ছিল। এই সিন্দুকটার মধ্যেই তো ছিল ব্লু ডায়মন্ড, তাই না চন্দ্রকান্ত বাবু? হয়তো, তবে এ ব্যাপারে ওই দাদা ভালো বলতে পারবেন। হ্যাঁ, দাদু সেদিন এটার থেকেই হিরেটা বার করে দেখাচ্ছিল। দাদু কবে আসবে বলো তো? আমাকে বলেছিল একটা মাটির পেয়ারা বানিয়ে রং করে দেবে। আমাদের বাগানের বুলবুলিটা না গাছের পেয়ারাগুলো খেয়ে সব নষ্ট করে দেয়। আমি বুলবুলিটাকে মাটির পেয়ারা দিয়ে ঠকাবো। দাদু খুব খারাপ, আমাকে না জানিয়ে চলে গেল। ও ডিটেকটিভ কাকু, তুমি মাটির পেয়ারা বানাতে পারো? নিষ্পাপ শিশুর সরল কথাবার্তা শুনে আমার চোখটাও নিজের অজান্তে ছলছলিয়ে উঠল। নমিতা দেবী আঁচলে মুখ চাপা দিয়ে কান না ঢাকতে পাশের ঘরে চলে গেলেন। আজ যদি গুরুচরণ বাবুর মতো কাউকে খুঁজে পেতাম, তাহলে এই ফুটফুটে শিশুটার মনোবাসনাটা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করতাম। ছোট্ট শিশুটার প্রশ্নের উত্তরে ইন্দ্রদা চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রায় 1-8 মিনিট নিস্তব্ধতার পর ইন্দ্রদা চন্দ্রকান্ত বাবুকে প্রশ্ন করলেন, আপনাদের চাষবাস আছে নাকি? হ্যাঁ, অল্প হলেও জমি আছে, ধান চাষ হয়। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? বারান্দার কাছে দেখলাম একটা মই আর লাঙল। ঠিকই দেখেছেন, তবে আজকাল লাঙল খুব একটা লাগে না, এই ট্রাক্টরে চাষ হয় তো। বিকেলে ইন্দ্রদা একাই বাস স্ট্যান্ডে চলে গেল। হরির পান স্টল ছাড়া অন্য কোথাও যে ও যাবে না তা জানতে আমার বাকি ছিল না। কিন্তু কি যে চলছে ওর মনে তা ওই জানে। আমার কাছে তো সবকিছুই ঘোলাটে। আমার শুধু বারবার মনে হচ্ছিল ব্লু ডায়মন্ড কি আদৌ আছে? সেদিন রাতের নীলচে আলোর ঝিলিক তো অন্য কিছু হতে পারে। আজকাল অনেক লেজার লাইট বেরিয়েছে বাজারে, তা দিয়ে তো দূর থেকে লোককে বোকা বানানোই যায়। আবার পর মুহূর্তেই মনে হলো বুবাই কিন্তু ব্লু ডায়মন্ড দাদুকে দেখাতে দেখেছিল। বুবাইয়ের সঙ্গে গল্প করতে বেশ ভালোই লাগছিল। বিকেল থেকে মেঘ করেছিল, সন্ধ্যের আগে বৃষ্টি নামলো। ইন্দ্রদা যখন ফিরল তখন সে পুরোপুরি ভিজে গেছে। বৃষ্টি থামলো 8:30টায়। একটানা লোডশেডিং বিরক্তি লাগিয়ে দিয়েছিল। আজ খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হলো। আবহাওয়াটাও বেশ ঠান্ডা, সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। 9:30 নাগাদ নমিতা দেবী আমাদের ঘরে বুবাইয়ের খোঁজে এলো। ও তখন আমাদের সঙ্গে গল্প করছে। 9টা নাগাদ বুবাই চলে যেতেই আমরা শুয়ে পড়লাম। রাতে এতটাই গভীর ঘুম হলো যে বৃষ্টি হয়েছিল কিনা তা টের পাইনি। সকালে চা খাওয়ার পর আমি আর ইন্দ্রদা বারান্দা দিয়ে বাইরে এসেছিলাম। ইন্দ্রদা হঠাৎ থমকে দাঁড়ালো। দেওয়ালে একটা বড় পেরেক লাগানো মই রয়েছে, তার দিকে তাকিয়েও। ইন্দ্রদা এত কি দেখছে তন্ময় হয়ে? কাল তো এখানেই ছিল মইটা। ইন্দ্রদাকে এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করলাম না। ভাবলাম ইন্টারেস্টিং কিছু হলে তা তো পরে জানতেই পারবো। সকাল থেকে বুবাইয়ের আর পাত্তা পাওয়া যায়নি। দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছি এমন সময় বুবাই ঘরের দরজা দিয়ে ঢুকলো। আমাকে বুবাই বলল, তুমি নিশ্চয়ই গোয়েন্দা নও? ওই যে ইন্দ্রদা, ওই হলো গোয়েন্দা।
আমি জানতাম। তুমি কি করে জানলে? গোয়েন্দারা তো মিথ্যে বলে না। তুমি আমায় সেদিন বললে কেন কি দাদু বেড়াতে গেছে? তবে তোমার দাদু কোথায় গেছে? বলা বারণ। কে নিষেধ করলো? কেন? কাল রাত থেকে তোমার ঘর থেকে যখন আমি শুতে যাচ্ছিলাম তখন দাদুই তো আমাকে ডাকলো। তারপর কি বুবাই মশাই? দাদু আমায় বলতে বারণ করেছে। গোয়েন্দাদের সব কথা বলতে হয় বুবাই, তাতে তোমার দাদু রাগ করবেন না। না, তবুও বলবো না, আমি কাউকে বলিনি। বেশ, এটা তো বলো তোমার দাদু কি পরে এসেছিলেন? সাদা কাপড় জড়ানো ছিল গোটা গায়ে, অনেকটা ঠাকুমার ঝুলির শাকচুন্নির মতন। শুধু মুখটুকু দেখা যাচ্ছিল। দাদু লুকিয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। বলল কারণ আছে দাদু ভাই। ইন্দ্রদা আর কোনো প্রশ্ন করেনি। এতটুকু একটা ছোট্ট ছেলে যে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তা ভাবাই যায় না। বুবাই তাহলে কাকে দেখেছিল রাতে? আচ্ছা, লালন নয় তো? লালনের মুখের সঙ্গে গুরুচরণ বাবুর অদ্ভুত মিল, কিন্তু লালন তো রাতে এখানে থাকে না। এরপর বুবাই আরো 15 মিনিট গল্প করার পর উঠল। আমি ইন্দ্রদাকে বললাম, আচ্ছা লালন নয় তো? আমি সেটাও ভেবেছি রে সমু, কিন্তু লালনকে যদি বাইরে থেকে আসতে হয় তাহলে হয় মেন গেট দিয়ে, না হলে পাঁচিল টপকে ঢুকতে হবে। মেন গেট তো বন্ধ, আর পাঁচিল টপকে ওই বুড়ো মানুষটা আসবে এমনটা ভাবা মুশকিল। তবে তবে আমি ভাবছি বুবাই আরো কিছু জানে। এই রহস্যের পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর বুদ্ধি, আর তাকে ঘিরে রহস্য, এক ভয়ানক রহস্য। হ্যাঁ, রহস্য তো আছে। বুবাই কাল রাতে আমার ঘর থেকে 10টা নাগাদ বেরিয়েছিল। আপনি বলছেন আপনার ঘরে এসছে 10:30টায়। দোতলা থেকে একতলা আসতে কি আধ ঘন্টা লাগে নমিতা দেবী? তবে কাইন্ডলি বুবাইকে এ ব্যাপারে কিছু বলবেন না বা বকাঝকা করবেন না। বাবু স্ত্রী নমিতা দেবীকে এই প্রথম এতটা উত্তেজিত দেখলাম। অবশ্য এই কদিনে তার মধ্যে দিয়ে যা ঝড়ঝাপটা গেছে তা বোঝাই যায়। ওনার মানসিক অবস্থা মোটেই ভালো না। পাশে সূর্যকান্ত বাবু চুপ ছিলেন। রাতে আজকে শুতে শুতে 10:30 বেজে গেল। শুয়ে শুয়ে ভাবছি একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো। রহস্য আর চিন্তাগুলো ধার ব্লেডের মতো কাটাকুটি খেলছে মনে। সারাদিনের ক্লান্তি চোখে ঘুম ডেকে আনলো। শুক্লপক্ষের রাত, পশ্চিম আকাশে চন্দ্রকলা, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে গুরুচরণ বাবুর বাগানটা। 4-5টা দেবদারু গাছের মাথার ওপর রাত্রির পরিবেশটা এক অপার্থিব জলছবির মতো দেখাচ্ছে। কিন্তু এই আলোকময় জ্যোৎস্নাতে কে যেন গুরুচরণ বাবুর বাগানে হেঁটে চলেছে নিঃশব্দে। নিশীথের এই রহস্যময় আগন্তুক ধীরে ধীরে এলেন সূর্যকান্ত বাবুর দরজার দিকে। কপাটে ছোট্ট দুটো টোকা মারল। আমার ঘুম ভেঙে গেছে। ঘড়িতে দেখি বাজে 12টা। সূর্যকান্ত বাবুর ঘর থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। ইন্দ্রদা মনে হয় ঘুমিয়েই চলছে। আমি ছোট্ট করে ডাক দিলাম, ও ইন্দ্রদা, ইন্দ্রদা। ইন্দ্রদা চোখ না খুলেই বলল, জেগে আছি সৌম্য। খুলে বাইরে এলাম। বারান্দার রেলিংয়ে মুখ বাড়িয়ে দেখলাম সূর্যকান্ত বাবুর ঘর থেকে আলোর ছটা আসছে। তার মানে এত রাতেও কেউ ঘুমোয়নি। স্পষ্ট একটা আলোচনার আওয়াজ পাওয়া যাচ্ছে। সূর্যকান্ত বাবু, চন্দ্রকান্ত বাবু, নমিতা দেবীর গলাও শোনা যাচ্ছে। আমি বিছানায় এলাম। জ্যাক নাক ডাকছে পাশের ঘর থেকে। সকালে একসঙ্গে সবাই ব্রেকফাস্ট টেবিলে বসলাম। এমন সময় লালন এলো। ওর কাছ থেকে পাওয়া গেল একটা নতুন খবর। কাল রাত 9টা নাগাদ যখন ও বাড়ি ফিরছিল তখন বাগানে সাদা কাপড় মুড়ি দেয়া একজনকে দেখতে পায়। কথাটা শোনার পর ইন্দ্রদা প্রশ্ন করলো, কাল রাতে মেন গেটটা কখন বন্ধ করেছিলেন? কাল 10টা নাগাদ মেন গেটে তালা দিয়ে আসি আমি। সূর্যকান্তবাবু বললেন, ইন্দ্রজিৎ বাবু, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনাদের এখানে তো নিশ্চয়ই বেশ কষ্ট হচ্ছে। আপনারা ব্যস্ত মানুষ, চাইলে কলকাতায় ফিরে যেতে পারেন। এখানে পুলিশ তো তাদের কাজ করছে। এখন হিরে খুঁজে পান কি না পান তাতে তো বাবাই পৃথিবীতে আর ফিরে আসবেন না। অবশ্যই সূর্যবাবু, আমার একটা কাজ এখনো বাকি আছে, সেটা করতে পারলে অবশ্যই ফিরবো। তার আগে কখনোই নয়, আপনি বললেও নয়। এর মুখে নুন দেওয়ার মতো ঝিমিয়ে পড়ে সূর্যকান্ত বাবু।
নমিতা দেবীও কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েন। সকাল 10টা নাগাদ আমি আর ইন্দ্রদা পুকুর পাড়ে একটা বিশাল বটগাছের নিচে বসেছিলাম। সঙ্গে ছিল বুবাই। ইন্দ্রদা পকেট থেকে একটা ডেয়ারি মিল্ক বের করে বুবাইয়ের হাতে দিয়ে বলল, তুমি ডেয়ারি মিল্ক খুব ভালোবাসো, তাই না বুবাই? হ্যাঁ খুব, দাদু প্রায় দিনই তো আমায় এনে দেয়। তোমার দাদু সেদিন রাত্রে সত্যি এসেছিল? তুমি ঠিক দেখেছিলে? হ্যাঁ বললাম তো। তাহলে বলবে না তোমার দাদু তোমাকে কি বলেছিল? আমি তো গোয়েন্দা, গোয়েন্দাকে সবকিছু না বললে চোর ধরা পড়বে কি করে বুবাই? তোমার দাদুর হিরে যে চুরি করেছে তাকে শাস্তি দিতে চাও না তুমি? আচ্ছা তোমরা কিন্তু কাউকে বলো না। সেদিন রাত্রে দাদু আমায় বললো যে বাইরের মেন গেটটা তালা মারা, আমি যাবো কি করে? তুমি কোথায় যাবে? বললাম না দাদু ভাই, আমি তো লুকিয়ে আছি। এখন তাহলে কেন এলে? শুধু তোমার জন্যই বুবাই। বুবাই, তোমায় বলেছিলাম না আমাদের বাগানের পেয়ারাগুলো সব নষ্ট করে দিচ্ছে বুলবুলিটা। ওকে এই মাটির পেয়ারাটা দিয়ে ঠকাতে হবে, এটা দিতেই তো এলাম। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না দাদু ভাই। বাহ, খুব মজা হবে। হ্যাঁ, তাহলে দাদু ভাই আমার একটা কাজ করে দিতে হবে। মেন গেটের চাবিটা এনে তালাটা খুলে আমাকে বাইরে যেতে দিয়ে চাবিটা আবার লাগিয়ে যেখানে ছিল সেখানে রেখে দিতে হবে। পারবে তো? পারবো। বুবাই একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো, তারপর দাদু বারান্দার থেকে একটা মই আনলো, সেটাকে বাইরে আনলো। আমিও দাদুর সাথে গেলাম। আমি দাদুকে বুলবুলির বাসাটা দেখিয়ে দিলাম। দাদু মই উঠতে পারবে না বলে আমিই উঠলাম। তারপরে রং করা পেয়ারাটাকে গুলগুলিতে রেখে দিলাম। দাদু মইটা যেখানে ছিল সেখানেই রেখে দিল। তারপরে আমি মেন গেটের চাবিটা এনে আমি দাদুকে যেতে দিলাম। তারপর চাবি রেখে আমি মায়ের কাছে শুতে চলে গেলাম। তাহলে ওই দুষ্টু বুলবুলিটাকে ঠকাতে পারলে বুবাই? বিকেলে দেখব। কিন্তু মই না হলে তো হবে না। মই আনবে কে? বাবা যদি দেখে ফেলে? আচ্ছা বুবাই, তোমার লালনকে কেমন লাগে? খুব ভালো। আমি তো ওকে ছোট দাদু বলি। আমাকে খুব ভালোবাসে। ওর তো আমার মতন একটা নাতি ছিল, ওকে ছেড়ে চলে গেছে। ওদের ছেলে নাতি সবাই। নমিতা দেবী বুবাইকে স্নান করার জন্য ডেকে নিয়ে গেলেন। কিছু বুঝলি? তার মানে কি গুরুচরণ বাবু মারা যায়নি? তাহলে সেদিন রাতে কার লাশ দেখেছিলি? তাই তো। আর চশমাটাই বা ওখানে পড়েছিল কি করে? খুনি যে কে বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি ইন্দ্রদা? চোর কে তাও আন্দাজ করতে পারছি, কিন্তু হিরেটা এখন কোথায়? কাল রাতে কেন জানি না ভালো ঘুম হয়নি। আজ দুপুরে তাই ঘুম ধরে গিয়েছিল। ঘুম ভাঙল 3:30 সময়। গ্রীষ্মের রোদ খোলা জানলা দিয়ে মেঝের ওপর এসে পড়েছে। ইন্দ্রদা আবার কোথায় চলে গেল এই সময়? আমি বারান্দায় এসে রেলিংয়ে মুখ বাড়িয়ে দেখলাম নিচে বোধহয় সবাই ঘুমিয়ে আছে। তপ্ত বাতাসে মাটির গন্ধ আসছে। দুপুরে পোড়া রোদে পাতা পোড়ার সুবাস। নিচের বাগানটা থেকে ভেসে আসছে গঙ্গা ফড়িমের ঝিমঝিম রব। বাগান থেকে বুবাইয়ের গলা শোনা যাচ্ছে। ও হেসে চেঁচিয়ে উঠল, এ মা, এত বড় ডিটেকটিভ ক্যাচ ধরতে পারে না। আমি নিচে এলাম। দেখি বাড়ির পিছনের দেওয়ালে যেখানে বুলবুলির বাসা আছে সেখানে মই লাগানো। মইয়ের ওপর বুবাই দাঁড়িয়ে, ইন্দ্রদা নিচে। শক্ত মাটির ওপর পড়ে কত সুন্দর বানানো পেয়ারাটা ভেঙে গেছে। ইন্দ্রদা হাসছে আর বলছে, তোমার মতন কি ক্যাচ ধরতে পারি? অত জোরে ফেললে পেয়ারাটা ধরবো কি করে? চলো চলো, মুইটা তাড়াতাড়ি রেখে আসি, তোমার বাবারা উঠে পড়তে পারেন। ইন্দ্রদাকে কোনো বাচ্চা ছেলের সঙ্গে হাসি তামাশা করতে এই প্রথমবার দেখলাম। বিকেলে ইন্দ্রদা সূর্যকান্ত বাবুকে বললেন, আর আপনাদের বিরক্ত করব না, আজ বিকেলেই চলে যাব আমরা। আমার অসমাপ্ত কাজটা হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্দ্রজিৎ বাবু। কিন্তু বাবার হিরেটার ব্যাপারটা রহস্যই থেকে গেল যে। তা যা বলেছেন, তবে আপনি ভালো করেই জানেন গুরুচরণ বাবু আর সুমন বাবু কি করে মারা গেলেন। আর এই পারিবারিক ব্যাপারে আমি নাক গলাতে চাই না।
ইন্দ্রদার গলার স্বর অত্যন্ত ধারালো ছুরির ফলার মতো ওনার কানে ঢুকে গেল। মুহূর্তের মধ্যেই উনি চুপসে গেলেন। ইন্দ্রদা আবার বলল, তবে আমার প্রয়োজন আপনাদের এখনো ফুরোয়নি। প্রয়োজন ফুরোয়নি মানে? আমি জিজ্ঞাসা করলাম। পুরো কেসটা শুনলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে সৌম্য। ইন্দ্রদা বলল, আমরা তখন বোলপুর স্টেশন থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে কলকাতা ফিরছি। 7টার কাছাকাছি বেজে গেছে। মেঘের জন্য ট্রেনের জানলা দিয়ে আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। বাতাসের দাপট নেই। নক্ষত্ররাও আজ নজরে আসছে না। ট্রেনের গতিময়তায় বাতাস সরাসরি আমাদের মুখের ওপর ঝাপটা মেরে চলেছে। ইন্দ্রদা বলতে শুরু করলো, সেই রাতে আসলে কি ঘটেছিল তবে শোন। আমরা সেই দিনই গুরুচরণ বাবুর বাড়ি পৌঁছেছি। ওই সুমন লোকটাই গুরুচরণ বাবুকে হুমকি দিত। বুবাই ঠিকই বলেছিল। সেদিন রাতে সুমনই পাঁচিল টপকে গুরুচরণ বাবুর ঘরে ঢুকেছিল হিরে চুরির জন্য। ব্লু ডায়মন্ডটা নিয়ে পালাতে গেলে গুরুচরণ বাবু জেগে যান। গুরুচরণ বাবু মেন গেট খুলে বাইরে আসেন আর দেখেন সুমন পালাচ্ছে। কিন্তু সুমন বাগানে পাঁচিল টপকে আসার সময় বা যাওয়ার সময় তাড়াতাড়ি ছুটতে গিয়ে খুব জোরে পায়ে হোঁচট খেয়েছিল, তাই বেশি দূর ছুটতে পারেনি। গুরুচরণ বাবু ব্লু ডায়মন্ডটাকে ফেরত চান। তখনই শুরু হয় কথা কাটাকাটি। আর গুরুচরণ বাবু নিজেকে সামলাতে না পেরে হাতের মস্ত বড় লাঠির বাঁটটা দিয়ে সুমনের মাথায় সজোরে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মারা যায় সুমন। গুরুচরণ বাবু সুমনের কাছ থেকে ডায়মন্ডটা নিয়ে নেন। সেই মুহূর্তে কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না। তারপর লাশটাকে মন্দিরে লুকিয়ে রাখা হয়। কিন্তু গুরুচরণ বাবুই যে খুনটা করেছে সেটা এতটা জোর দিয়ে বলছো কেন? ইন্দ্রদা দুটো ঝালমুড়ির প্যাকেট কিনে আবার বলতে শুরু করলো, মন্দিরে যখন সুমন বাবুর লাশ দেখলাম তখন চারপাশে রক্ত পড়েছিল। তখন ভাবলাম মাথা থেকে যদি শুধু রক্ত পড়ে তাহলে অতটা জায়গা জুড়ে ছড়াবে কেন? তখন আমি রক্তের কাছে নাক দিয়ে দেখলাম একটু পানের গন্ধ। আসলে রক্তের সঙ্গেও ছিল কিছু পানের ফেলা পিক। গুরুচরণবাবু প্রচুর পান খান, ওনার ছেলের মুখে শুনেছিস আর দেখেওছিস। তাছাড়া মৃত সুমনবাবুর জামাটা ছিল হালকা ভিজে। মন্দিরেই যদি খুন হবে তাহলে জামাটা ভিজে থাকলো কেমন করে? তখনই বুঝলাম বাইরে খুনটা হয়েছে টিপটিপ বৃষ্টির মধ্যে, আর লাশটাকে মন্দিরের মধ্যে ফেলে রাখা হয়েছিল। আচ্ছা, সুমন বাবুই যে ডায়মন্ড চুরি করতে গিয়েছিল সেটা বুঝলে কি করে? খুব সিম্পল। 1 নম্বর পাঁচিলে কাদামাখা হাতের ছাপ, 2 নম্বর ছেঁড়া একপাটি চপ্পল, 3 নম্বর চার্ম সিগারেট। তার মানে সুমন বাবুই পাঁচিল পেরিয়ে ভেতরে ঢুকেছিল, বাগানে দাঁড়িয়ে সিগারেট খেয়েছিল, তারপর চুরি করতে ওপরে গিয়েছিল। আর সেই জন্যই লাশের পকেট থেকে চার্ম সিগারেটের প্যাকেট পাওয়া যায়। লাশের বুড়ো আঙুলে ছিল রক্তের দাগ, কারণ ছুটে পালানোর সময় বাগানের মাটিতে পড়ে গিয়ে হোঁচট খেয়েছিল সুমনবাবু। আর পালাতে গিয়েই একপাটি চপ্পল বাগানে থেকে যায়। লাশের পায়েও একপাটি চপ্পলই আমরা লক্ষ্য করেছিলাম। ভেরি গুড সৌম্য। ইন্দ্রদা, গুরুচরণ বাবুর একার পক্ষে এই বয়সে লাশটা তুলে নিয়ে গিয়ে মন্দিরে রাখা কি সম্ভব? ওয়েট, এখনো বাকি আছে। ঘটনাচক্রে সেই রাতে সীতাপতি সুমনকে খুন হতে দেখে। সীতাপতি গুরুচরণ বাবুকে শ্রদ্ধা করত, তাই গুরুচরণ বাবুকে কিভাবে বাঁচানো যেতে পারে সেই প্ল্যান করতে শুরু করে। এদিকে আমরা তখন গুরুচরণ বাবুর ব্লু ডায়মন্ডের রহস্য সমাধান করতে চলে এসেছি। গুরুচরণ বাবু যে খুন করেছেন এটা আমাদের মাথায় যাতে না আসতে পারে সেই জন্য সীতাপতি আর গুরুচরণ বাবু শুরু করেন এক অদ্ভুত ফন্দি। রাত তখন খুব গভীর, সবাই ঘুমোচ্ছে, এমনকি আমরাও। ওরা দুজনে মিলে লাশটাকে মন্দিরে লুকিয়ে রাখে। সীতাপতি বলেছিল মনে আছে যে ও সকালে মন্দিরে পুজো দিয়েছে। মন্দিরে গেলে কি তার লাশটা চোখে পড়তো না? আসলে ও মন্দিরে গিয়েছিল ঠিকই, কিন্তু জানতো লাশটা ওখানেই আছে। তারপর গুরুচরণ বাবু বুকে নকল রক্ত মেখে কাদা মাখা রাস্তায় শুয়ে পড়েন, যাতে সবাই ভাবে গুরুচরণ বাবু খুন হয়েছেন। আর সীতাপতি হিরেটা নিয়ে সোজা তোতলায় চলে আসে। তোর মুখে পেন্সিল টর্চের আলো মেরে তোকে জাগায়। ব্লু ডায়মন্ডটা ইচ্ছে করেই তোকে দেখায়। তুই ভাবলি কেউ হিরেটা চুরি করে নিয়ে পালাচ্ছে। তুই বাইরে আসিস, দেখিস মেন গেট খোলা, আর মেন গেটের বাইরে কাদা মাখা রাস্তায় গুরুচরণ বাবুর লাশ। ওটা লাশ ছিল না সৌম্য, ছিল গুরুচরণ বাবুর নিখুঁত অভিনয়।
তারপর পেছন থেকে এসে অজ্ঞান করাটা সীতাপতির কাছে খুব সহজ ব্যাপার। তাছাড়া সীতাপতি যখন ওর বাড়ি থেকে টর্চ দেখিয়ে আমাদের দিকে এগিয়ে আসছিল, তখন লক্ষ্য করেছিলাম টর্চের কাঁচটা ভাঙা। আবার গুরুচরণ বাবুর বাড়ির দোতলা সিঁড়িটায় আমি একটা ভাঙা কাঁচের টুকরো দেখেছিলাম। সীতাপতি যে তোকে রাত্রে টর্চের আলো মেরে জাগিয়ে তুলতে দোতলায় গিয়েছিল, সেটা বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। দ্রুত নামবার সময় টর্চটা দেওয়ালে ধাক্কা খায় আর কাঁচটা সামান্য ভেঙে সিঁড়িতে পড়ে। তোকে জাগানোর পেছনে একটা কারণ ছিল, নিশ্চয়ই বুঝতে পারছিস। গুরুচরণ বাবু যে মারা গেছেন, এই গুজবটা আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়াটাই ছিল আসল উদ্দেশ্য। সাংঘাতিক বুদ্ধি! এত অল্প সময়ের মধ্যে এত বুদ্ধি কাটানো, লাশ মন্দিরে সরানো, গুরুচরণ বাবুর নিখুঁত অভিনয় করা, আমাকে অজ্ঞান করার মেটেরিয়াল জোগাড় করা, এ তো পুরো মাস্টার প্ল্যান একদম। ঠিক তাই। গুরুচরণ বাবু ভেবেছিলেন ওনার খুনের ঘটনা দেখে কদিন পরেই আমরা কেটে পড়ব, আর তারপর উনি ঘরে ফিরে এসব ছেলে আর বৌমাদের জানাবেন। বলে গুরুচরণ বাবুর লাশের কাছে যে চশমাটা পড়েছিল আর খালি পায়ের ছাপগুলো, আরে চশমাটা তো ডিটেকটিভকে ভাওতা দেবার কায়দা মাত্র, আর খালি পায়ের ছাপগুলো সীতাপতি আর গুরুচরণ বাবু। গুরুচরণ বাবু সুমনকে ধরতে গিয়ে তাড়াতাড়ি বসে জুতো পরতে ভুলে গিয়েছিলেন, আর বামুন সীতাপতি তো চটি পায়েই দেয় না। গুরুচরণ বাবু মারা যাওয়ার অভিনয় করলো মানলাম, কিন্তু এই কদিন পুলিশের চোখ এড়িয়ে তিনি ছিলেন কোথায়? সীতাপতি বাবুর বাড়িতে থাকলে নিশ্চয়ই সেদিন দেখতে পেতাম। সেদিন তো আমরা ওনার ঘরে গিয়েছিলামই। ইন্দ্রদার উত্তরটা তখন অবশ্য আর শোনা হয়নি, কারণ ঝিলিকদির ফোন নাম্বারটা ইন্দ্রদার ফোনের ওপর ভেসে উঠেছিল। আমরা বাড়ি পৌঁছালাম 11টা নাগাদ। হাত পা মুখ ধুয়ে টিফিন করার পর ইন্দ্রদা একটা সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করলো। গুরুচরণ বাবু সীতাপতির বাড়িতেই ছিলেন এতদিন। সীতাপতির পিসিমাই হলেন আসলে ছদ্মবেশী গুরুচরণ বাবু। মানে? অবাক হওয়ার কিছু নেই সৌম্য। উনি যখন পিসিমা সেজে খাটিয়া থেকে একটা কথা বলেছিলেন, শীতে কেস ছেড়ে, তখন আমার খটকা লাগে। এই কথাটার মধ্যে শয়ের উচ্চারণ শীষের আওয়াজের মতন শোনাচ্ছিল। গুরুচরণ বাবুর কথা বলার সময় লক্ষ্য করেছিস নিশ্চয়ই, স উচ্চারণটা শীষের আওয়াজের মতন তীক্ষ্ণ। তাছাড়া বিকেলে সেদিন হরির পান স্টলে গিয়ে জানতে পারি সীতাপতি পান কিনতে এসেছিল। ভাবলাম ও তো নিজে পান খায় না, তার মানে ও নিশ্চয়ই গুরুচরণ বাবুর জন্য পান কিনতে এসেছিল। আর বুঝতে পারছি ইন্দ্রদা, বুবাই ঠিকই বলেছিল। সেই রাতে গুরুচরণ বাবুই বুবাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। চন্দ্রকান্ত বাবু মেন গেট বন্ধ করার আগেই উনি ঢুকে পড়েছিলেন, বাগানে লুকিয়েছিলেন। তারপর তো বুবাই চাবি দিয়েছিল বলে উনি যেতে পেরেছিলেন। লালন তাহলে ঠিকই দেখেছিল যে বাগানে সাদা কাপড় জড়ানো কেউ দাঁড়িয়ে আছে। শুধু শুধু আমরা ওকে সন্দেহ করছিলাম। আচ্ছা, কিন্তু ইন্দ্রদা, তুমি যে সূর্যকান্ত বাবুকে বললে যে তোমার একটা অসমাপ্ত কাজ রয়েছে, সেই কাজটা কি? ইন্দ্রদা দেখলাম মুচকি মুচকি হাসছে। পকেটে হাত ঢুকিয়ে বের করলো একটা চকচকে ব্লু ডায়মন্ড। হালকা আলোতেও নীল আভা ঠিকরে পড়ছে পাথরটা থেকে। ও মাই গড, ব্লু ডায়মন্ড! এটা তোমার কাছে? ইয়েস বস। অবশ্য এটার জন্য বেশিরভাগ ক্রেডিট প্রাপ্য বুবাইয়ের। আমার সন্দেহ হয়েছিল গুরুচরণ বাবু সেই রাত্রে বুবাইকে কি শুধু পেয়ারা দিতে এসেছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। একটা মাটির পেয়ারা দেওয়ার জন্য উনি এত কষ্ট করতে যাবেন কেন? আসলে উনি ডায়মন্ডটা লুকোতে এসেছিলেন। ওটা নিজের কাছে রাখাটাও নিরাপদ মনে করেননি গুরুচরণ বাবু, কারণ সীতাপতির একটু হলেও ওটার ওপর লোভ থাকতে পারে। গুরুচরণ বাবু রুমটা দেখে বেরিয়ে আসার সময় আমি দেওয়ালে পেরেকে একটা মই লক্ষ্য করি। পরদিন সকালে একই জায়গায় মইটা ছিল, কিন্তু তার তলায় কাদা লেগেছিল। তার মানে রাতে কেউ মইটা বের করেছিল। যাই হোক, পরে অবশ্য বুবাই বলে যে সেই রাতে মই বের করে মাটির পেয়ারাটা বুলবুলির বাসায় রেখেছে বুবাই আর দাদু মিলে। আপছে একটা সন্দেহ আমার মনে জেগেছিল, তাই সেদিন বিকেলে আমি মইটা নিয়ে বুবাইকে সঙ্গে করে সেই ঘুলঘুলিটার কাছে যাই। বুবাইকে মাটির পেয়ারাটা ওপর থেকে ছুঁড়তে বলি। ইচ্ছে করেই ক্যাচটা ধরিনি। মাটির পেয়ারাটা বাগানে শক্ত মাটিতে পড়ে ভেঙে যায়, আর তার মধ্যে থেকে বেরিয়ে পড়ে হিরেটা। বুবাই দেখতে পাওয়ার আগেই সেটা পকেটে ঢুকিয়ে নি। আর মানে নাতির সেন্টিমেন্টের কথা ভেবে নয়, গুরুচরণ বাবু মাটির পেয়ারা তৈরি করে তার মধ্যে হিরেটা লুকিয়ে বুলবুলির বাসায় রাখতে এসেছিলেন। কি অসম্ভব বুদ্ধি! এর থেকে নিরাপদ জায়গা সেই মুহূর্তে
গুরুচরণ বাবুর কাছে ছিল না। তুমি কি এই ডায়মন্ড হতে ফেরত দেবে না? অবশ্যই দেব, যদি গুরুচরণ বাবু আমাকে ব্লু ডায়মন্ড রহস্য সমাধানের জন্য উপযুক্ত পারিশ্রমিক দেন। আর হিরে ফিরে পেতে উনি অবশ্যই সেটা করবেন। যখন উনি আজ পেয়ারার মধ্যে গিয়ে দেখবেন হিরেটা নেই, তখন সবই বুঝতে পারে উনি আমাকে ফোন করবেন। গুরুচরণ বাবুর প্রত্যাবর্তনে ওনার পরিবারের সবাই ভয় পেয়ে যাবেন না? একদমই না সৌম্য, কারণ যে রাতে তুই সূর্যকান্ত বাবুর ঘর থেকে আলোচনার শব্দ শুনতে পাচ্ছিলি, সেই রাতেই গুরুচরণ বাবু ওনার পরিবারের কাছে এসে সব কথা খুলে বলেছেন বলে আমার বিশ্বাস। তাই সূর্যকান্ত বাবু পরের দিন সকালে আমাদের চলে যাওয়ার ব্যাপারে এত তাড়াহুড়ো করছিলেন। কিন্তু ইন্দ্রদা, এমনটাও তো হতে পারে, ধরো গুরুচরণ বাবু তোমাকে ফোন না করেই পুলিশকে ফোন করে বলল তুমি হিরেটা চুরি করেছো, তখন? সেরকম বোকামি উনি করবেন না, কারণ তাতে খুনের দায় ওনাকেই ফাঁসতে হবে। আমি এত কিছু জানি যখন ওনার খুনের ব্যাপারটা আমার মাথায় এসছে, সেটা উনি ভালোই বুঝতে পারবেন। ইচ্ছে করলে ওনাকে কয়েক বছর হাজতবাস করানো যেত, কিন্তু ভেবে দেখলাম খুনটা করতে উনি বাধ্য ছিলেন, নইলে হিরেটা সুমন বিক্রি করে দিত। তাছাড়া পুলিশ প্রশাসন দেখুক না, যদি খুনিকে ধরতে পারে কিছুদিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে যাবে। দেখ না, অপেক্ষা কর, আজ কিংবা কাল বিকেলেই মৃত গুরুচরণ পাত্র হঠাৎ জীবিত হয়ে ডায়মন্ডটার খোঁজে ইন্দ্রজিৎ সান্যালকে ফোন করছে। সত্যিও হলো তাই। কাল সকাল অবধিও গড়ালো না, 5 মিনিটের মধ্যেই টেলিফোন ক্রিং ক্রিং করে বেজে উঠল। ইন্দ্রদার মুঠোর মধ্যে তখনও ব্লু ডায়মন্ড চকচক করছে। রিসিভারটা তুলে ঠোঁটের কোণে একটা মোলায়েম তৃপ্তির হাসি হেসে ইন্দ্রদা গম্ভীর গলায় বলে উঠল, হ্যালো, ইন্দ্রজিৎ সান্যাল স্পিকিং। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছাতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল ইন্দ্রনীল, মৃন্ময়, রিদান, জয়, সুদীপ্ত ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।